ঋত্বিকের জীবনে কৌশিক গাঙ্গুলি আছে, প্রদীপ্ত বাবু আছেন, হ্যাঁ, মৈনাক ভৌমিক আছে। আমার জীবনে কিন্তু শুধু ঋত্বিক আমাদের টু দ্য গ্যালারি করা অনেক সোজা, কিন্তু এই সূক্ষ্ম অভিনয়টা মানে ইজ আ মাস্টার। তো যে কোনো ফর্মে আসলে তুমি তোমার পরিশ্রম যদি তোমার ফুটে ফুটে বেরোয় তাহলে জিনিসটা ভালো লাগার কথা নয়। ঋত্বিকদা নিজেও জানে না ঋত্বিকদা কি করবে, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। যে গল্পটা ঠিক কি টোনে বলা হবে সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। পরিচালক ছবি বানাচ্ছেন দর্শকের জন্য, আর আমি কিন্তু শুধু পরিচালকের জন্য অভিনয় করছি না, আমিও দর্শকের জন্য অভিনয় করছি। সব অ্যাক্টরটা ন্যাচারাল করতে গিয়ে স্ক্রিপ্ট ফ্রিপ্ট নিজের মতো করে গিয়ে মানে তালে মানে একদম ঘুরিয়ে দেয়। ঋত্বিক সম্বন্ধে লোকেদের আইডিয়া যে এত তুলকালাম অ্যাক্টর যে ও কিছু করেই না, এমনিই বেরিয়ে যাবো। পঙ্কজ ত্রিপাঠীর কথা বলবো, নওয়াজুদ্দিন সিদ্দিকীর কথা বলবো, প্রচুর ভালো অ্যাক্টর। এখন মানে এটা অ্যাপ্রিসিয়েট করার বয়সে এসছে, এখন আর কম্পিটিশন করার বয়স নেই। ওকে 2 নম্বর, ওকে 6 নম্বর দেওয়ার বয়সে। হাই, আমি রূপম। আজকে আমার সাথে রয়েছে প্রতিমদা এবং ঋত্বিকদা। তাদের নতুন ছবি আসছে রান্নাবাটি। তো আজকে আমরা আড্ডাই দেবো। হ্যাঁ, আমরা আড্ডাই দেবো, মজার ছলে এই বিষয়টা বলবো। তো আমাকে একটা জিনিস বলো ঋত্বিকদা, তুমি কি খুব ভালো রাঁধুনি, ভালো রান্না টান্না করো? যে ভালো রাঁধুনি আমি নই, কিন্তু আমি রান্না একটা লেভেলে করে দিতে পারি, সেটা মানুষ মানে ফেলে দেবে না, খেয়ে নেবে, কিন্তু একেবারেই ভালো রাঁধুনি নই। তাহলে প্রতিমদা তোমার কাছে বারবার করে মাছের ঝোল চাইছে কেন? দেখো এইবারে তো খুবই সুবিধা আছে, কারণ এইবারে চরিত্রটা ভালো রাঁধুনি নয়। তো এইবারে সুবিধা ছিল। আর সেবার তো ফাইনালি আমাকে দেখে ভালো রাঁধুনি মনে হয়েছিল, তাহলে যে ঠিকই করেছিল। আচ্ছা প্রতিমদা, একটা বিষয় আমাকে বলো, সেটা হচ্ছে আমার টিজারটা দেখে আমার এটা মনে হয়েছিল যে এই ছবিটা কি স্পিরিচুয়াল সিকুয়াল মাছের ঝোলের। এটা তোমার কি অপিনিয়ন? দর্শকও জিজ্ঞাসা করছে। না, অ্যাকচুয়ালি আমি বলছি আমার একটা সিকুয়েলের আইডিয়া আছে, যেটা ঋত্বিককেও বলেছি, অফ মাছের ঝোল। আচ্ছা, সেটা একটা আলাদা গল্প, একটা মাছের ঝাল হিসেবে আমার একটা আইডিয়া আছে, কিন্তু সেটা করা খুব ডিফিকাল্ট, বিকজ ফার্স্ট ছবির 2টো প্রডিউসার ছিল, তাদেরকে আবার একত্র করে তারা এখন অবধি সেই পাহাড়টা আমি উঠতে পারিনি। এইটা ইউ ক্যান সে ইটস ফ্রম দ্য সেম ইউনিভার্স, কিন্তু এটা কোনোভাবেই সিকুয়েল নয়। এটা কমপ্লিটলি একটা অন্য গল্প। ওখানে শেফ দেব ডি, মাস্টার শেফ, প্যারিসের রেস্টুরেন্ট, নিউ ইয়র্কের রেস্টুরেন্ট। এখানে শান্তনু দাশগুপ্ত রাঁধতেই পারে না, সে একটা আইটিতে কাজ করে, কিন্তু তাকে রান্না শিখতে হবে তার মেয়ের সাথে কানেক্ট করার জন্য। এটার গল্পটা অন্য, কিন্তু মানে কি বলবো, মানে মার্লন ব্র্যান্ডো যদি একটা কোট পরে বসে, তুমি একটা গডফাদার মনে পড়বে। উনি যদি খুন্তি হাতে রান্নাঘরে ঢোকেন, তোমার মাছের ঝোল মনে পড়বে। আচ্ছা 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 ঋত্বিকদা, আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে এখন প্রতিমদার সাথে তোমার এতগুলো ছবি হয়ে গেছে, পরবর্তী সময় সিরিজও আসছে, তো এখন কি ওরকম ব্যাপারটা হয় যে আবার নতুন কেউর মতোই কেউ আসছে, সে স্ক্রিপ্ট শোনাচ্ছে, আইডিয়াটা পছন্দ হতে হবে না, এমন তুমি এখন এরকম বলো যে মেয়ে অ্যাক্টিং লায়া তু রোকড়া লায়া? না না, এরকম নয়, কিন্তু আমার কাছে চরিত্রটা যেগুলো নিয়ে আসে সেগুলো প্রদীপ সবসময় খুবই দারুণ দারুণ চরিত্র নিয়ে এসছে। এবং আমি বলবো যে যেভাবে সাধারণত আমাদেরকে তো একটা অভিনেতাকে একটা খাপের মধ্যে ফেলে দেয়, পরিচালকরাও সেই খাপ থেকেই আমাদেরকে ভাবে। ও প্রত্যেকবারই আমার মনে হয় যে আমাকে একটা অন্য খাপ, মানে কোনো খাপের বাইরে থেকে বারবার চিন্তা করেছে। তো সেইটা তো অভিনেতা হিসেবে খুবই দারুণ। মানে আমি যখন মাছের ঝোল করি, ওই ধরনের একটা চরিত্রে আমাকে কেউই তখনও ভাবেনি। পরেও যে খুব ভেবেছে তা নয়, তাও ভাবার একটা অপশান তৈরি করে দিয়েছে এবং 1-2জন ভেবেওছে। তো মানে আমি বলতে চাইছি যে মানে একটা ইন্টারন্যাশনালি ফেমাস একটা মিশেলিন শেফ, সেই লেভেলের যে একটা লোককে ভাবা। আর বাকি তো ফলে প্রত্যেকবার এই তুমি বলছো সিরিজ, সেটাও একটা প্রচণ্ড প্রিয় চরিত্র। ফাইনালি আমি যখন কাজটা করেছি, আমার চরিত্রটাকে অসম্ভব পছন্দ হয়েছে। আর এই চরিত্রটার মানে রান্নাবাটির চরিত্রটার সাথে তোমার যেটা মনে হচ্ছে যে এটা একটা ওই যে কথাটা ও বললো যে এটা একই ইউনিভার্স, তো গল্পটার নিজস্ব জোর আছে, চরিত্রটাও একটা খুব দারুণ। কারণ এখানে আমি বলবো যে আগে যেমন শেফের চরিত্র, এটা একটা বাবার চরিত্র, আমি সেভাবে বাবার চরিত্র করিনি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বাবার চরিত্র। তো যেরকম ওই ভাইয়ের চরিত্র, বন্ধুর চরিত্র বলে কিছু হয় না, আসলে বাবার চরিত্র বলেও কিছু হয় না। মানে যার বাবা, তার সাথে তার কী সম্পর্ক, কী অবস্থা, তার উপর চরিত্র দাঁড়ায়। তো এই যে মেয়ের সাথে কানেক্ট করবে, মেয়ের সাথে যে একটা জটিল ব্যাপারটা হয়ে আছে, একটা মানে টিনেজ মেয়ে, বয়ঃসন্ধি, যার সঙ্গে কানেক্ট করতে পারছে না, এটা একটা নর্মাল পরিবেশেই বাবা সঙ্গে তার সন্তানদের বা মার সাথে তার সন্তানদের এই বয়সে পৌঁছালে একটা কানেকশানের এমনি একটা অসুবিধা হয়।
তো আমি এবার সিঙ্গেল ফাদার, ফলে মা নেই, মানে মেয়েটির মা নেই, বউ নেই, ফলে এই জটিলতাটার সাথে যে বাবা হয়ে ওঠা, এইটা আমার কাছে এই ছবিটার বেসিক চ্যালেঞ্জ ছিল, এবং এটা আমি হতেও চেয়েছিলাম যে আমি এই বিশ্বাসযোগ্য বাবাটা আমাকে হতে হবে। তো এইটা ছিল বেসিক্যালি এই ছবিটা করতে যাওয়ার জন্য 1 নম্বরই আর কি। আচ্ছা প্রতিম দা, এই প্রশ্নটারই আরেকটা সাইডে আমি তোমায় জিজ্ঞাসা করছি, ঋত্বিক দাকে প্রথমবার যখন তুমি অ্যাপ্রোচ করো, প্রথম তোমাদের যে ছবি, তো এখনো যখন অ্যাপ্রোচ করো সেই বিষয়টাই কাজ করে না? এখন ব্যাপারটা হচ্ছে না ঋত্বিক দার কাছে যাবো, ঋত্বিক দা আমার ছবি তো করেই নেবে, এরকম? না না না, করেই নেবে নয়, আমি তোকে বলছি, আমি একটা অদ্ভুত কথা বলবো, ঋত্বিক এই ঘরে না থাকলেই ভালো হতো, কিন্তু আমি তাও বলবো, ঋত্বিকের কটা ছবি হয়েছে জীবনে? হ্যাঁ 35-এর উপরে। আচ্ছা, তো 35+, প্রায় 40টা ছবি হয়েছে। ঋত্বিকের জীবনে কৌশিক গাঙ্গুলি আছে, প্রদীপ্ত বাবু আছেন, হ্যাঁ, মৈনাক ভৌমিক আছে। আমার জীবনে কিন্তু শুধু ঋত্বিক, ঠিক আছে? আমার 10টা কাজ, এই সিরিজটা হচ্ছে 10th কাজ, 6টাতেও, এবং যে 4টেতে নেই তাতেও অফার গেছিল। হ্যাঁ, তো মানে এই যে অন্য কোনো কারণে ও রিজেক্ট করেছে না, অন্য অনেক কারণে হয়নি। আমি টুথপাড়িতেও সিকান্দার খেরের রোলটা আমি ঋত্বিক পাস করানোর খুব চেষ্টা করেছিলাম বম্বেতে, কিন্তু অনেক লোক ইনভলভ ছিল, মানে ওরা একটা বম্বের লোক চেয়েছিল। তো আমার কি বলবো, মানে লেখার সময় কোথাও অন্য লোকেরা বলে এটা তো পড়েই বয়া যাচ্ছে ঋত্বিকের জন্য, তো এটা হয়েছে কোনোভাবে। এবার আমি প্রে করি যে ওরও ইকুয়াল এক্সাইটমেন্ট লাগবে। তো যখন ওই ফোনটা আসে স্ক্রিপ্টটা পড়ার পর, আমি ন্যারেট করি না, আমি অলওয়েজ স্ক্রিপ্ট পাঠিয়ে দিই যে এই বাবা যে ও যেন ফোন করেছে, মানে আমি জানি যে ও যদি পছন্দ না হয় ফোনই করবে না, ফোন করেছে আমি ভাল লেগেছে। তো ওর একটা ট্রাস্ট আমার উপর এতদিনে হয়েছে যে আমি এমন কিছু নিয়ে যাব না যেটা ওর ওয়ার্থ নয়। হ্যাঁ, তো সেই ট্রাস্টটা দুজনের মধ্যেই আছে যে একে অপরের উইল ডু সামথিং যেটা লোকে মনে থাকবে, সেটা শান্তিলাল হোক, সেটা আহারে মনের মাইকেল হোক, মাছের ঝোলে দেবডি হোক, SBG'র জাভেদ হোক, এই যেটা আসছে হইচইয়ে তাতে একটা ভূপেন ভাদুরী বলে একটা ইন্সপেক্টরের রোল করেছে, মানে ইনক্রেডিবল তুলকালাম। আর শান্তনুটা হচ্ছে সেই ওই মাছের ঝোলের সফিস্টিকেশন দিয়ে বোনা, কিন্তু তার মধ্যেও একটা অকওয়ার্ডনেস আছে বাবা হিসেবে। এটা খুব ডিফিকাল্ট, মানে ব্যালেন্স করাটা, মানে টু দ্য গ্যালারি করা অনেক সোজা, কিন্তু এই সূক্ষ্ম অভিনয়টা মানে হি ইজ আ মাস্টার, মানে খুব খুব ভালো। আচ্ছা ঋত্বিক দা, তুমি আমাকে একটা জিনিস বলো, তোমার এই ক্যারেক্টারে ঢোকার প্রসেসটা কি থাকে? রিসেন্টলি আমার শ্রীদার সাথে কথা হচ্ছিল, এটা সত্যি বলে সত্যি কিছুদিনের আগে, হ্যাঁ, তখন আমরা প্রোমোও দেখিনি, খালি এসে শ্রীদা তখন আমাদের একটাই কথা বললো যে সত্যি বলে সত্যি কিছু না, টিজার আসলে দেখিস কেমন কি লাগে, এবং আমাকে বললো যে খালি একজনকে দেখবি, সেটা হচ্ছে ঋত্বিক, শুধু এইটুকু কথা বললো। এবং আমি শ্রীদাকে বললাম, শ্রীদা এতজন তো কাস্ট, বলো না দেখ সবাই আমার কাছের, সবাই ভালো খারাপ যাই হোক সেটা হবে, বাট ঋত্বিককে দেখবি, এইটুকু বললো। প্রতিমদা এখন বললো, তুমি একটা ক্যারেক্টারে ঢোকার জন্য কতটা সময় নাও, বা তোমার ধরো এরকম একটা ক্যারেক্টার, আবার ধরো মৃগয়ের মতো একটা ছবি, যে ছবিটার আমার মনে হয় না যে ওই ক্যারেক্টারটা নিয়ে প্রচুর ভাবার কিছু আছে, ঠিক আছে? আবার একটা এই পরের যে চরিত্রটা পুলিশ অফিসারের ক্যারেক্টার, তো তুমি ডিফাইন কীভাবে করো এটা প্রদীপ্তর ছবি, এই চরিত্রটার এতটা সময় লাগবে, এই চরিত্রটার কম এফোর্ট দিলেও হবে, বা এই চরিত্রটা আরও আমার ডিপে ঢুকতে হবে, এটা তুমি মানে ডিভাইড কীভাবে করো? ওইভাবে করি না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফাইনাল রেজাল্টের পরে সবার মনে হয় যে আমি একেবারেই কিছু ভাবি নিয়ে ওইখানে করছি, তো তখন মুহূর্তে করছি। তো এইটা যে লোকের মনে হয়, তাতে আমার মনে হয় যে আমার প্রস্তুতির জায়গাটা একদম ঠিক আছে, যে একদম বোঝা যাচ্ছে না যে আমি কি প্রস্তুতি নিয়েছি। তো যে কোনো ফর্মে আসলে তুমি তোমার পরিশ্রম যদি তোমার ফুটে ফুটে বেরোয়, তাহলে জিনিসটা মানে ভালো লাগার কথা নয়। তুমি মাইকেলেঞ্জেলোর যদি তুমি ডেভিড দেখো, তাহলে পরিশ্রমটা দেখতে পাবে না, মনে হয় যেন পাথর দিয়ে নরম কিছু বানানো হয়েছে, তার জন্য যে কত শ্রম গেছে সেটা যে বোঝা যায় না, সেটা সব আর্টিস্ট তার মতন করে চিন্তা করে। তোমার একটা গানের একটা লোক, তুই সব অ্যাক্টররা ঋত্বিক সম্বন্ধে বলে যে ঋত্বিক দা নিজেও জানে না ঋত্বিক দা কি করবে, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। এই কথাটাই আমি বলতে চাই, এইটা সবচেয়ে বড়, ওর মতো প্রিপেয়ার্ড কেউ আসে না। আমার কিন্তু মানে এই আমি একটা মুহূর্তে সেই চরিত্রটাকে ছাড়ি, কিন্তু সেই চরিত্রটার জন্য আমি কিন্তু প্রিপেয়ার হয়েছি। মানে আমি একটু আগেও বললাম যে আমি এক্স্যাক্টলি ঠিক করিনি হয়তো যে এই সিনটাতে আমি এরকম করবো, এই সিনটাতে একটু রেগে যাবো, এই সিনটাতে এই করবো, ভাবিনি। কিন্তু চরিত্রটাকে আমি আমার মতন করে একদম সম্পূর্ণ ধারণ করছি, যেটা যদি আমি নই, সেটা ওই চরিত্রটা থেকে আমি যাকে পেয়েছি। তো এইবার তাকে আমি ছেড়ে দিই বিভিন্ন সিকোয়েন্সে, হ্যাঁ, কারণ ওইটুকু আমি প্রস্তুত হই না, কিন্তু ওই চরিত্রটার জন্য কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত। যে এই গল্পেই ধরো, এই গল্পে যে আমার বিভিন্ন যে আমার সাথে যে মানুষগুলো রয়েছে, যে আমার মেয়ে,
তার সম্পর্কে গল্প বললাম, তার সঙ্গে আমার বাবা, তার সাথে আরেকটা আছে, আমার বন্ধুর চরিত্র করেছে অনির্বাণ। তাকে আমরা অনেকগুলো জায়গায় দেখি এবং বুঝতে পারি বন্ধুত্বটা খুব মানে বন্ধুত্বটা বেশ ডিপ বন্ধুত্ব, তার সঙ্গে ও নানান ধরনের কথা এক্সচেঞ্জ করছে। আমি আবার আমার মতন করে জানি যে ও কিন্তু আমার 7-এর বন্ধু, ক্লাস 7 থেকে ওকে আমি চিনি, মানে কথা বলতে বলতে এইটা করে দিতে কোনো অসুবিধা নেই আমার। তো সেইটা আমি কোথাও স্ক্রিপ্টে ছিল না, আমি যখন বসছি আমি কিন্তু জানি আমার 7-এর বন্ধু। ওই শুধু এইখানে এই সিনটা করার জন্য আমরা একসঙ্গে বসিনি, 7 থেকে বসি, ঠিক আছে? তো এইভাবে আমি চরিত্রটাকে মানে খুঁজে নিতে চেষ্টা করি, আর বাকিটা আমি খানিকটা ছেড়েও রাখি, কারণ আমি মনে করি যে পরিচালকের নিজস্ব কিছু দৃষ্টিভঙ্গি আছে যেটা আমি একা একা তৈরি হলে পারবো না। তো খানিকটা আবার সব পরিচালকের যে খুব দৃষ্টিভঙ্গি থাকে তাও নয়, কিন্তু অনেক পরিচালকের থাকে যেমন ওর থাকবেই আমি জানি। তো যদি কিছু অন্য কিছু ভাবি তাহলে সেটার সাথে কথাও বলতে পারবো যে এটা কি এরকম হয়, মানে তাহলে ওর যা যার চরিত্র নিয়ে ভাবা আছে এটা কোথাও ক্ল্যাশ করছে কিনা বা কিছু, সেটা জেনে নিয়ে ফলে আমি চরিত্রকে এইভাবেই খুঁজি, আমি একটা গোটা মানুষটাকে খুঁজি, আর তারপরে আমি তাকে ছেড়ে দিই। মানে এতে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে গল্পটা ঠিক কী টোনে বলা হবে সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। পরিচালক ছবি বানাচ্ছেন দর্শকের জন্য, আর আমি কিন্তু শুধু পরিচালকের জন্য অভিনয় করছি না, আমিও দর্শকের জন্য অভিনয় করছি, ওটাও আমি মাথায় রাখি। এবার আমি দুটোকে কি করে মিক্স করবো, তো সেটা ডাবিংয়েও খেয়াল রাখে। আচ্ছা, ডাবিংয়ে মাছের ঝোলের যখন ডাবিং করতে এসেছিল, রেকর্ডিস্ট বলছে যে ঋতিক দা আর একটু জোরে বলো, শোনা যাচ্ছে না, একটু পিচটা তোলো। হ্যাঁ, ও জাস্ট একটা খুব সিম্পল উত্তর দিয়েছিল, এই চরিত্র এটাই পিচ। আমি তখন ফার্স্ট খুব সবে সাহেবী গোলাম করেছি, হ্যাঁ আমি তখনও ঋত্বিককে চিনছি, আমি যে এটার জন্য ডাবিংয়ের পিচটা নিয়েও ভেবেছে যে এই ক্যারেক্টারটা এর ওপরে উঠবে না, যখন একটা কথা বলছে একটা সার্টেন ডিগনিফাইড ব্যাপার আছে যে এর বেশি কথাটা উঠছে না। আর যেমন যে ট্যাক্সি ড্রাইভার রোল করছে, এইটা যে কতটা ওর ভাবা, কতটা ম্যাপটা করা অসাধারণ। আর একটা যেটা আমি অন্য কোনো অ্যাক্টরের সাথে পাই না, আমার লাইনের একটা ওয়ার্ড এদিক ওদিক নেই। সব অ্যাক্টরটা ন্যাচারাল করতে গিয়ে স্ক্রিপ্ট নিজের মতো করে গিয়ে মানে তালে মানে একদম ঘুরিয়ে দেয়। ক্যারেক্টারটা তো একটা ভাষায় কথা বলে, সেইটা কিন্তু ও কিন্তু এই চরিত্রে ঢুকেও আমি গিয়ে ইচ্ছে করেছি আমার এই লাইনটা ভালো লিখিনি, কিরম মনে হচ্ছে না দাও আমি চরিত্রের মতো করে লাইনটা বলবো। তো সেইটা একটা দারুণ, মানে লোকেরা এই ও ঋত্বিক সম্বন্ধে কিন্তু লোকেদের আইডিয়াটা ভুল। ঋত্বিক সম্বন্ধে লোকেদের আইডিয়া যে এত তুলকালাম অ্যাক্টর যে ও কিছু করেই না, এমনিই বেরিয়ে যায়, কিন্তু ও কতটা হোমওয়ার্ক কতটা প্রিপেয়ার করে আসে, তাই জন্য ওই এফার্টলেস ব্যাপারটা আসে। এইটা খুব গুরুত্বপূর্ণ। দেখো এটা আমাদের অভিনেতারা মনে করে যে বড় মানে সত্যজিৎ রায়ের লেখা আছে যে কোনো একটা কথা বলতে অসুবিধা হচ্ছে তাহলে শব্দটা প্রতিশব্দ দিয়ে বলতে দাও, অন্য কিছু বলো, এই হয়ে যাবে। তো প্রত্যেক চরিত্রের নিজস্ব ভোকাবুলারি আছে। এবারে তুমি যে ভাষায় ফোঁড়ায় ব্যথা হলে বলো খুব ব্যথা, আমি বলি খুব টনটন। তো এই যে দুটো শব্দ বদলে যাচ্ছে, তো দুটো মানুষও বদলে যাচ্ছে এবং আসলে দুটো অভিজ্ঞতাও বদলে যাচ্ছে। তুমি ব্যথা বলো তার পিছনে অভিজ্ঞতা আছে, আমি টনটন বলি তার পিছনে অভিজ্ঞতা আছে। তো যখন কোনো একটা আমি যে শব্দটা ন্যাচারালি বলবো সেই শব্দটা লেখা নেই ডায়লগে, তাহলে যখন ওই শব্দকে চুজ করে নেবো তাহলে সেটা আমি হব না, ওই চরিত্রটা হবে। পিপাসা পেয়েছে যদি বলি, তো আমি কোনোদিন পিপাসা বলি না। তো একটা পার্টিকুলার মানুষ যদি পিপাসা বলে তাহলে ওখানে লোকটা আলাদা হবে, এবং কেন পিপাসা বলে সেটা নিয়ে ভাবো, তাহলে পিপাসা বলে তাহলে এটাও বলবে। হ্যাঁ, তো তখন সেটাতে ভীষণ মানুষ আলাদা হয়। তো ফলে আমি কখনোই লেখা বদলাতে চেষ্টা করি না। আমি চাই ওইটাতে চরিত্রটা হলে ওটাও একটা আলাদা হবে বলে এটা আমার বিশ্বাস। ও দেখে যে ও লেখেও, যেহেতু সব পরিচালক তো লেখেন না বলে আমি জানি যে ও দেখেও যেহেতু বলে ওটা খেয়াল হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে যে আমি শব্দটা বদলাবো না। বা কয়েকটারও যখন বলে আমি বলি দেখ না ট্রাই কর, ওটাতে বললে একটা অন্যরকম হবে, তাও আমি কয়েকটাতেও বলি হ্যাঁ যে এই কথাগুলো কেমন বুকিস না, ট্রাই কর না তাহলে। আচ্ছা ঋতিক, একটা বিষয় আমাকে বলো, তুমি নিজে একটু আগে বললে লোকে বলবে যে এত কিছু বলার মধ্যে রূপম ওই পয়েন্টটাই ধরেছে, সেটা হচ্ছে তুমি বললে কিছু পরিচালক অত ভাবেও না
তাদেরকে তুমি কিভাবে হ্যান্ডেল করো? না পরিচালক ভাবে না, মানে ধরো যে একটা পরিচালক অনেক কিছু ভাবছে, সে হয়তো ও একজন মানে পাশাপাশি একজন লেখকও, মানে রাইটার সত্তাটা খুব গুরুত্বপূর্ণ ওর কাছে। তাহলে ও সব পরিচালকের কাছে কিন্তু রাইটার, সবাই রাইটারও নয়, সবার কাছে রাইটার সত্তাটা খুব গুরুত্বপূর্ণও নয়। তো সেই হয়তো অত লাইনে লাইনে ওইভাবে ভাবেনি। ওর সঙ্গে একটা শব্দ নিয়ে আলোচনা করলে অনেকক্ষণ চলবে, এই শব্দটা হবে, এই শব্দটা হবে না, হ্যাঁ বল, অনেক পরিচালক বলবে বল। কারণ তার কিছু ভাবা নেই বলছি না, তার হয়তো চরিত্র নিয়ে কিছু ভাবা আছে, মুখ দিয়ে সে কি বলছে, হ্যাঁ রাগলো না ক্রোধান্বিত হয়ে গেল, তাতে ওর কিছু যায় আসবে না, তো নাই আসতে পারে যায়। তো তখন আমি আমার তখন একটা সুবিধাও পাই, কারণ কাহিনিটা তো আমাদের স্বাধীনতাও লাগে, একটু নিজস্ব ক্ষেত্রেও লাগে, তো তখন সেইগুলো ব্যবহার করি। আচ্ছা প্রতিমদা, আমাকে একটা জিনিস বলো, আমি তোমার এই ইউনিভার্স সিকুয়াল প্রিকুয়ালের কথায় আমার একটা ছবি নিয়ে জিজ্ঞাসা, সেটা হচ্ছে ওই ছবিটার কি তুমি সিকুয়াল বা প্রিকুয়াল কিছু প্ল্যান করোনি? সেটা হচ্ছে সাহেব বিবি আর গোলাম, অত স্টাইলিশ একটা ছবি এবং ঋত্বিকদার ক্যারেক্টারটা ওরকম ছিল, তো ওই ক্যারেক্টারে তুমি একটা সিকুয়াল বা কিছু আনতে পারতে। ওটা ঋত্বিকই করে ফেরত আনবে, সিকুয়াল হয় মরিস নি, কিন্তু গুলি খেয়ে গেছিস না। আমি একটা আইডিয়া ভেবেছিলাম 3টে অন্য চরিত্র নিয়ে, টাইটেলটা শুধু এক হতো, এই 3টের কন্টিনিউশন নয়। আচ্ছা, যে একটা স্টার যে এখন আর কেউ পাত্তা দেয় না, একটা মুভি স্টার, একটা পুলিশ, মহিলা পুলিশ, আর একটা ফুড ডেলিভারি বয়, সে ওখানকার গোলাম, কিন্তু একটা সাহেব গোলাম। তো হাসানদার ইন্টারেস্টও শো করেছিল, হয়তো করবে কোনোদিন, ওটা হাসানদার কাছে আছে আইপিটা সাহেব বিবি গোলামের, তো ওনাকেই করতে হবে চালচিত্র বা সাহেব বিবি গোলামের সিকুয়েল, যেটা মাছের জলের সিকুয়েল জয় গাঙ্গুলি আর সনিকে করতে হবে। তো এইগুলো একটা এখনো মানে বম্বের মতো কিছু ডিরেক্টর আইপি রাখে, সেটা আমাদের এখানে এখনো হয়নি। তো প্রডিউসার্স হ্যাভ টু এগ্রি টু দ্য সিকুয়েল আর কি। আচ্ছা আমাকে বলো প্রথমে, তোমার একটা স্ক্রিপ্ট লেখার কতটা টাইম স্প্যান যায়, তুমি কতটা মানে এই প্রসেসটা কি আমাকে একটু বলো। কারণ আগের বার যখন তুমি বলছিলে চালচিত্রের সময়, তো আমার এখানে বেসিক্যালি দুটো প্রশ্ন আর কি, যে যদি তোমার খুব পুরনো স্ক্রিপ্ট হয়, তোমার এখন পড়ে সেই স্ক্রিপ্টে মনে হয় যে এটা এরকম কেন লিখেছি, এটা আরো ভালো হতো, এই জায়গাটা আরো এখন লিখলে অনেক চেঞ্জ করবো, তো রান্নাবাটি কি আগের স্ক্রিপ্ট না তোমার এখন লেখা? আর টাইম কতটা লেগেছে এখন লেখা? এবং আমি রিয়েলাইজ করেছি যে এখন লেখাগুলো বেটার হয়, গরম লিখে করলে পুরনো স্ক্রিপ্ট সেই সময়কার লেখা, যেভাবে ফাস্ট ওয়ার্ল্ড চেঞ্জ হচ্ছে সেই জিনিসগুলো না, মানে আমি যখন ইঙ্ক লিখেছিলাম শান্তিলালের অরিজিনাল, তখন সানি লিওন কিন্তু বম্বের হিরোইন হয়নি, একটা পর্ন স্টার সে একটা হিরোইন হয়ে গেছে, সেটা পরে খুব ইজি হয়ে গেছিলো। আমি যখন লিখেছিলাম ইঙ্ক 2011-12, তখনও এই ঘটনাটাই ঘটেনি, যে পাউলির ক্যারেক্টারটা সে এখন মুভি স্টার, কিন্তু একসময় সে পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ করতো। হয়তো ওই সময় যদি বেরোতো ছবিটা, আরও অ্যালার্মিং, আরও নয়েজ ক্রিয়েট করতো। তো আমার মনে হয় সময় মানে ইনস্ট্যান্টলি লেখা উচিত, মানে যেটা মাথায় আসছে। আর একটা যেটা হয়, রাইটারদের ধর অনেক কটা আইডিয়া আসে, তো একটা দুটো আইডিয়া মানে বেরোনোর জন্য ভীষণভাবে জেগে ওঠে, ছটপট করে যে এটাকে বানাতেই হবে। আমি যেটা, বিকজ আমার খবরের কাগজের ব্যাকগ্রাউন্ড, আমি এটা ডেডলাইন খুব হেল্প করে, যে এত তারিখ থেকে শুটিং শুরু হবে, এইটা একবার ঢুকে গেলে মাথায়, তখন ঝড়ের মতো লেখাটা বেরোয়। তারপরে আমি সেটাকে মানে চিজল করতেই থাকি, মানে শুটিংয়ের আগের দিনও আমার এডির কাছে একটা করে, ঋত্বিকের কাছে একটা করে ড্রাফট ঢোকে, সেটা সবই এক আছে, ডায়ালগগুলো আরও যতটা মানে স্মুথ, এই ক্যারেক্টারটা আমি যতটা আরও বেটার বুঝতে পেরেছি, আর একটু সেটাকে ইজি করে দেওয়া, ওই শব্দ রেডি করে। মোটামুটি কটা ড্রাফট হয়? ডিপেন্ডস অন দ্য ইয়ে। মাছের জল যেরকম একটা না দুটো খুব কম ড্রাফট, মানে জাস্ট ওইরকমই বেরিয়েছিল। রান্নাবাটিও বেশি ড্রাফট, দুটো ড্রাফট হয়েছে। ডায়ালগটা আমি বারবার লিখতে থাকি যাতে আরও জিনিসটা স্মুথ হয়, যে এই কাস্টিংটা হয়ে যায়, যে মেয়েটার রোল কে করবে, তার সাথে যেই আমি বসছি, আমি বুঝতে পারছি এইটা মুখ দিয়ে ওর ভালো লাগছে না শুনতে, তখনই চেঞ্জ হওয়া শুরু হয়, যে এটা সোহিনী করছে, সে স্বস্তিকা নয়, তো স্বস্তিকা হলে একরকম হতো, সোহিনী করলে একরকম হবে। তো সেইটা আমি ওই ডায়ালগে ক্যারেক্টার কাস্টিং এর পরে আমি ডায়ালগটা, যে আমি ঋত্বিককে ভেবেই লিখছি, ঋত্বিক ওই রোলটা করছে, প্রবলেম হয় না। তার বাকি যাদের ভেবে লিখিনি, এবার এক এক করে কাস্টিং হচ্ছে, তখন আমি একটা নতুন ড্রাফট করি। আচ্ছা, এবার ওর সাথে বসলাম, তখন মনে হলো এই কথাটা ওর মুখ দিয়ে ভালো লাগছে না শুনতে, আবার একটা ড্রাফট করি, ডায়ালগগুলো চেঞ্জ। সব থেকে বেশি সময় মানে কোন স্ক্রিপ্টটা লেগেছে তোমার? সাহেব বিবিগুলো আমি অনেক ড্রাফট লিখেছিলাম, তখন এটা খুব এক্সপেরিমেন্টাল, আর ফার্স্ট ছবিটা আমার একদম চলেনি 5 অধ্যায় বলে, তো কনফিডেন্স কম ছিল, তাই লিখেই গেছি, যে চেষ্টা করেছি যে কী করে জিনিসটা, এটা অন্যরকম স্ট্রাকচার না, মানে 3টে গল্প এক হচ্ছে, তো ওইটা নিয়ে একটা খুব, তারপর থেকে মানে খুব সময়, দেখ ড্রাফট লেখার তো একটা কারণ থাকবে,
যে কেন আর একটা ড্রাফট লিখছি, তো সেইটা বাংলা ছবির যে স্টেজে টাকাটা ঢোকে সেই স্কোপটা দেয় না। মানে ধর আমি কথা বলছি, যদি আমাকে এখন বলা হয় যে তুমি নেক্সট শীতকালে চালচিত্র 2 এই নাও 2 লাখ টাকা অ্যাডভান্স, নেক্সট শীতকালে চালচিত্র 2 হবে, আমি এখন থেকে লেখা শুরু করলাম, পলিশ করেই যাব। কিন্তু আমাকে যদি বলা হয় এই টাকা এসে গেছে নেক্সট মাসের শ্যুট, আমার অত ড্রাফট করার সময় কোথায়? আমি বলছি না যে অনেক ড্রাফট করলেই স্ক্রিপ্ট ইমপ্রুভ হবে, সেটাও কিন্তু এটা একটা মিথ। হ্যাঁ, যে অনেক টেক নিচ্ছি মানে দারুণ অ্যাক্টিং বেটার হচ্ছে, সেটাও একটা যেটা মিথ। কিন্তু ওই আর কি, মানে আমার মনে হয় একটা স্ক্রিপ্ট স্টোরিটা যদি কারেক্ট জায়গায় থাকে, স্ক্রিপ্টের থেকেও আমার মনে হয় সিনসের থেকেও ডায়ালগগুলো যতটা ইমপ্রুভ করা যায় সেটা আমি অ্যাটলিস্ট করি। আচ্ছা ঋত্বিক দা, আমি জানি না তুমি পার্টিকুলার একটা রিলের একটা ভিডিও দেখেছো কিনা, আমি যে ভিডিওটা পোস্ট করেছিল তার সাথে আমার কথা হয়েছিল। তো একজন হিন্দির একজন ইউটিউবার না, সে ইনস্টাগ্রামেই মুভির বহু রেকমেন্ডেশন দেয়। তো সেখানে সে ভারতের সেরা কয়েকজন অভিনেতার একটা ভিডিও করেছে এবং সেখানে বাংলার একজন অভিনেতার কথা বলেছে, সেটা হচ্ছে ঋত্বিক চক্রবর্তী, এবং ঋত্বিক দাসের 2টো ছবির নাম বলেছে। তো আমি তার সাথে কথা বলি এবং তাকে আমি কথা বলে ঋত্বিক দার আরও 2-3টে ছবি দেখতে বলি, এবং তার সাথে আমার খুব স্বল্প কথা হয়, কিন্তু কথা হয়েছিল। আমি জানি না তুমি ভিডিওটা দেখেছো কিনা। আমি দেখেছি মনে হচ্ছে, মানে আমি ঠিক মনে পড়ছে না, কিন্তু আমি একজন এরকম মানে পশ্চিমবঙ্গের বাইরের কোনো অবাঙালি ফিল্ম রিভিউয়ারের আমি দেখেছি যে 2টো ছবি নিয়ে এসে করেছে, এক্স্যাক্ট ছবি দুটো মনে নেই, কিন্তু সেই সময় আসলে রাজকুমার রাও আসলে একটা সময় এই ছবিটা নিয়ে, তো আদিত্যর মানে লেবার অফ লাভ নিয়ে একটা বক্তব্য দেয়। তারপরে আমার ধারণা কিছু হিন্দিভাষী ওই ছবি কিছু ছবি দেখে, তো সেটা আমার তখন সিকুয়েলটা দেখে তাই মনে হচ্ছে। রাজকুমার রাওয়ের এটা বললো, তারপরে দেখলাম বহু লোক আমাকে জানালো এই ছবিটা খুব দারুণ, মানে বুঝলাম যে এতদিন পরে জানতে পেরেছে, কারণ রাজকুমার রাও বলে আমাদের বাঙালিও আছে কিন্তু, হ্যাঁ তারাও জানতে পেরেছে, এবং বেশ কিছু অবাঙালি মানুষ যারা আমার কিছু ছবি দেখলো, আমার মনে হয়েছে যে ওটার সিকুয়েলটার পিছনে ওটার একটা কারণ আছে। আসলে বিষয়টা আমি বলছি, কয়েকটা মানে হিন্দি ছবি এসেছে যেখানে কয়েকজন বাঙালি অ্যাক্টর অভিনয় করেছে। এবার তারপরে আমি পার্টিকুলার কিছু রিভিউতে দেখতাম যারা বলে যে আমাদের এখানে 2-3 জনের নাম নিচ্ছি না, 2-3 জন অ্যাক্টর আছে যারা হেভি অভিনেতা। এবার তারা ভালো অভিনেতা, মানে আমিও বিশ্বাস করি। এবার তাদেরকেই বলা হতো যেটা হচ্ছে বাংলার বেস্ট অ্যাক্টর। তো আমি তখন মুভি রিভিউ করতাম, হয়তো আমার চ্যানেল অত লোকে কেউ দেখতো না, তো আমি ওদের কমেন্টে একটু শয়তানি করতাম যে আপনারা তো ঋত্বিক চক্রবর্তীকে চেনেনই না, তার কাজই দেখেননি, তো এরকম ধরনের জিনিস আগে করতাম। কিন্তু যখন মোটামুটি লোকে আমার চ্যানেলটা দেখা শুরু করেছে, তো আমি তাদেরকে আস্তে আস্তে রেকমেন্ড করা শুরু করলাম যে আপনারা এই ছবিটা দেখুন, ঋত্বিক দার প্রদীপ্তদার এই কাজটা দেখুন, এরকম অনেক কাজ বলেছি এবং তারা দেখেছে। এবং সবথেকে ভালো লাগে যখন তারা সেই ছবিটার বহুদিন পর রিভিউ করেছে, এবং রিভিউ করে যখন সেটা নিয়ে কথা বলছে। তো আমার যেটা জিজ্ঞাসা তোমাকে সেটা হচ্ছে, যখন তুমি এরকম দেখো যে তোমার তো এরকম একটা হিন্দি ছবিতে কাজ খুব পরিমাণে আসেনি, এই যে রেকগনাইজ করা, এই যে তোমাকে এরকমভাবে কথা বলছে, এটাই তোমার কি রিয়াকশন? প্রথম ভালো লাগতো, ভালো এখনও লাগে, কিন্তু আমি অবাক হই না। আমরাও মানে ওটিটির দৌলতে বহু মানুষ দেখে, এবং আমারও মানে এমনি বাস্তব জীবনেও এরকম অভিজ্ঞতা আছে। মানে আমি মানে চেন্নাই টু পন্ডিচেরি মাঝামাঝি কোনো একটা ক্যাফেতে আমি কফি খাচ্ছি, এক তামিল ভদ্রলোক এসে সে অন্তত 5 থেকে বলে আপনি ইন্ডিয়ান অ্যাক্টর, বাঙালি অ্যাক্টর? আমি বলছি যে হ্যাঁ। আমি দেখছি যে সাউথ ইন্ডিয়ান। বলছি আমি আপনার প্রচুর ছবি দেখেছি বলে ও পর নাম বললো, কোনো একটা ছবি কোনো কারণে একবার দেখে ফেলেছিল, তারপরে ও খুঁজে আমার ছবি দেখেছে, ঠিক আছে? তো এরকম মানুষ আমি মিট করেছি। আমি এক দল মানে কেরালের মহিলা, তারা সবাই ষাটোর্ধ্ব, তারা বেড়াতে গেছিলো, আমি একটা বেড়াতে গেছিলাম, তারাও বেড়াতে গেছিলো। সেখান থেকে এক মহিলা, আমি চা খাচ্ছি সকালবেলা, তিনি হেঁটে এসে বললেন আমি আপনাকে 2 দিন ধরে দেখছি, আপনি কি অ্যাক্টিং করেন? আমি আপনার ছবি দেখেছি বলে 4টে ছবির নাম বললো। তো এরকম অভিজ্ঞতা আমার জীবনে আছে। হ্যাঁ, তো ওটিটির কারণে আমি জানি এটা যে কোনো দিন হবে। মানে ফাহাদ ফাজিলকে আমি যবে থেকে চিনি, অনেকে তো ততদিন ও এরকম ন্যাশনাল স্টার হয়নি, তো চিনেছিলাম তো ওইভাবেই। এখন সবাই চেনে, তো চিনেছিলাম তো ওইভাবে, এটা অচেনা ভাষার অচেনা অ্যাক্টার, এবং যাকে আমার প্রচণ্ড ভালো লাগছে। এবং তো সেরকমভাবে আমি নয় অভিনেতা, দর্শকরাও দেখে, প্রচুর দর্শক আছেন যারা নানান ভাষার ছবি খুঁজে দেখেন। তো চট করে সত্যি বাংলা ছবি তো দেখা তার পক্ষে সম্ভব নয়, কিন্তু এরকম অনেকে দেখেছেন, তারপরে খুঁজে আমার আরও কিছু ছবি দেখেছেন, সেরকম মানুষ আমি মিট করেছি। আচ্ছা, তুমি বললে ফার্স্ট ফেলের ছবি দেখেছো, এরকম
5জন বা 3জন অভিনেতার নাম বলো ভারতীয়, তোমার কন্টেম্পোরারি, যাদের কাজ তোমার খুব ভালো লাগে। অনেকে আছে, মানে ভাদের কথা যেহেতু বলেই দিলাম, ভাদের কথা বলবো, রাজকুমার রায়ের কথা বলবো, প্রচুর এখন এত ভালো অ্যাক্টার, চারিদিকে তো ভালো অ্যাক্টার। রাজকুমার রায়ের কথা বলবো, পঙ্কজ ত্রিপাঠীর কথা বলবো, নওয়াজুদ্দিন সিদ্দিকীর কথা বলবো, প্রচুর ভালো অ্যাক্টার। আর ওই আর এখন মানে এটা অ্যাপ্রিসিয়েট করার বয়সে এসছে, এখন আর কম্পিটিশন করার বয়স নেই, ওকে 2 নম্বর ওকে 6 নম্বর দেওয়ার বয়সে নেই। এখন অ্যাপ্রিসিয়েট যদি করতে পারি তাহলে বুঝলেন যে পাঠটা খুব ভালো লাগলো, তাকে নাম্বার দেওয়ার অন্য লোকের কাজ। আমি মেইনস্ট্রিম কাউকে ভালো লাগে তো, মেইনস্ট্রিম অ্যাক্টর রণবীর এদের কাউ? রণবীরকে ভালো লাগে, রণবীরকে খুবই ভালো লাগে। ফাফাও কিন্তু বলেছিল যে রণবীরকে তার খুব ভালো লাগে। আচ্ছা প্রতিম দা, আমার তোমার যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে, তুমি তোমার জার্নালিজম সেটা আমরা দেখেছি, তোমার রিভিউজ পড়েছি, একটা লম্বা সময় তোমার রিভিউজ ফলো করেছি আমি। বাংলা ইন্ডাস্ট্রিতে এবছরই যেমন হচ্ছে অনেকগুলো ছবি, আমি যদি প্রথম 7 মাসের হিসাবে বলি, ভালো বক্স অফিসে পারফর্ম করলো। মানে ক্রিসমাসের টাইম থেকে যখন সন্তান ভালো ব্যবসা করেছে, খাদান ভালো ব্যবসা করেছে, চালচিত্র ভালো ব্যবসা করেছে, এবং 3টে ছবির ভালো ব্যবসা করার পরে না বছরটা ভালোভাবে শুরু হলো, এবং তারপর আমরা দেখলাম অনেকগুলো ছবির সাকসেসফুল হওয়া, যেটা গত 3 বছরের থেকে বেটার। এবার সেটা যেমন একদিকে রয়েছে, আরও একদিকে রয়েছে যেখানে হচ্ছে এবছর আমাদের বাংলাতে কর্পোরেট বুকিং সেটা বড় পরিমাণে দেখা গেল, সেখানে হচ্ছে নাম ফিগার যেটা সেটা বাড়িয়ে বলা সেটা দেখা গেল, এবং এগুলো দেখা যাচ্ছে। এটা নিয়ে আগে কোনো পত্রিকা কথা বলতো না, এখন তারাও আস্তে আস্তে কথা বলছে, আমরা তো বলেওছি, সে কথা হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে তোমার কি অপিনিয়ন? মানে কর্পোরেট বুকিং ফ্রেজটা ইউজ হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তো টিকিট প্রডিউসারই কিনে নিচ্ছে। এবার এরমও শোনা যাচ্ছে যে ওই টিকিট কিটে কেউ যাচ্ছে না হলে, এরম শোনা যাচ্ছে লোকেদের ভাড়া করে পাঠানো হচ্ছে যারা সিনেমাটা দেখতে চায় না। তার মানে রিয়েল অডিয়েন্স দেখছে না, এটাই তো মোট কথা। যেভাবেই হোক, রিয়েল অডিয়েন্স না দেখলে ছবিটা ভালো বা খারাপ কেউ জানতে পারছে না, ছবিটা তো কোনোভাবেই তার কোনো ভবিষ্যৎ নেই, এখানেই তো সে শেষ হয়ে গেল। আর একটা খুব, এটা আমাকে হাসানদা বলেছে, যে তুমি অডিয়েন্সের অভ্যেস খারাপ করে দিচ্ছ। তুমি যাদের তুমি টিকিট কেটে হাতে ধরিয়ে বলছো যাও দেখে এসো, তারা তো আর কোনোদিন নিজের পকেটের টাকা দিয়ে তারা কাটবে না, তারা তো ফ্রি টিকিট পাচ্ছে। সেই কোনো স্টারের ফ্যানই হোক বা যে কোনো হোক, সে তো আর কোনোদিন নিজের পয়সা দিয়ে সে টিকিট কাটবে না, কারণ তারা ফ্রি দেখতে অভ্যস্ত, সেখানে আবার 200 টাকা দিয়ে টিকিট কাটবে। তো এটা কোনোভাবেই ভালো না। একটা ছবির মেরিট অনুযায়ী তাকে তার বক্স অফিস রান, এটা সারা জীবন 100 বছরের ওপর সিনেমা সেইভাবেই হয়েছে। এখন সেটাকে হঠাৎ 2025-এ এসে যে পুরোটা আমরাই টিকিট কেটে আমরাই হিট করিয়ে দেবো, এটা তাহলে সিনেমা বানানোর দরকারটা কি? সিনেমাটা তুমি তাহলে বিনা পয়সায় প্রায় বানাও, নিয়ে প্রথম দিন থেকেই সব টিকিট কেটে নাও, নিয়ে বলো ছবি হিট করেছে। মানে এটা একটা সেলফ গোল দেওয়ার মতো ব্যাপার হচ্ছে পুরো ব্যাপারটা। আর অডিয়েন্সকে তুমি একটা কোথাও কোনো লেভেলে তো চিট করছো। অডিয়েন্সকে তুমি বলছো যে আমাদের ছবি রমরমিয়ে চলছে, এদিকে তুমি নিজেই টিকিট কেটে কোনো লোক সেই হলে যায়নি, তার মানে তুমি অডিয়েন্সকে চিট করছো। এবার অডিয়েন্স অ্যাকচুয়ালি হয়তো এটা শুনে কেউ একটা গিয়ে সে ছবিটা দেখছে ফাঁকা হলে বসে আছে, ছবিটাও ভালো লাগছে না, সে আর নেক্সট 1 বছর যাবে ছবিটা দেখতে। তো এবার অডিয়েন্সের সাথে তোমার যে একটা সম্পর্ক হয়েছিল তোমার কয়েকটা ভালো ছবি বানিয়ে, সে সম্পর্কটা তো ইতি হয়ে গেল। তো কোনো দিক থেকেই কোনো অ্যাঙ্গেল থেকেই আমার জিনিসটা ঠিক লাগছে না। এবার তারা বুঝবে, তারা বড় বড় প্রোডাকশন হাউস, বড় বড় স্টার, তারা যদি মনে হয় এই দিস ইজ দ্য ওয়ে আহেড, দেখা যাক। মানে আমার তো জিনিসটা শোনা ঠিক লাগছে না। তোমার কি অপিনিয়ন? এইরকমই কাছাকাছি। আমার মনে হয় ছবি, এটা তো ছবির প্রমোশনের জন্য, তো তাতে এই ফিগারগুলো মানে কত ব্যবসা হচ্ছে কত না হচ্ছে, এটা একটা সময় অবধি ওয়ার্ক করেছে, মানে যে ছবির ব্যবসা খানিকটা দর্শককে নিয়ে গেছে। কিন্তু এই যে কথাটা বলছে যে মানুষ ওইটা শুনে ফলে পৌঁছচ্ছে এবং কোথাও একটা প্রতারিত হচ্ছে, সেটার ইম্প্যাক্ট ভালো নয়। দর্শক এই প্রতারণাটা চায় না, সেটার ইম্প্যাক্ট ভালো নয়। আর ফাইনালি ছবি কিন্তু চলবে ছবিটার জোরেই, মানে যাই হোক প্রমোশন একটা মেরিটের জোরেই চলবে। একটা বেসিক ভিড় একটা শুরু করে দিতে পারে, ধাক্কা দিতে পারে শুরুতে, তারপরে তো ছবিটাতে নিজের মেরিটে চলবে। তো ফলে মানে তার সেইটাতে মাথায় না রেখে যে শুধু ফিগারের মানে সংখ্যা দেখানো হয়, এই বিক্রি ওই বিক্রি সেই বিক্রি,
তো তাতে আমার মনে হয় না যে তাতে প্রমোশনটাও ঠিক করে হচ্ছে কি আমি জানি না, মানে আমার সন্দেহ আছে বিষয়টা নিয়ে। আর যেহেতু এখন এটা নিয়ে সবাই কথা বলছে, যেমন তোমরা বলছো, কথা বলছো, মেইন স্ট্রিম মিডিয়াতেও বলছে, ফলে মানুষ এটা জেনেও যাচ্ছে, তো ফলে ওই চমকটাও নেই, মানে যে লোকে জানতো না, বা এই কর্পোরেট বুকিং এর ফলে একটা ইম্প্যাক্ট তৈরি করার ব্যাপার ছিল, হলটাও ফাঁকা, ফলে সেই ইম্প্যাক্টটাও তৈরি হচ্ছে না, তো তাহলে কোনো লাভ হচ্ছে না। যদি এমন হতো যে মানুষটা যেত এবং সেই বুকিং এর ফলে একদম ঠাসা একটা হলে এসে ছবিটা দেখতো, তার একটা ইম্প্যাক্ট আছে, সেটাও যখন হচ্ছে না তাহলে এরকম মানে হচ্ছে না বলে আমারও মনে হচ্ছে। আচ্ছা ঋত্বিক দা, একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা তোমার বিবাহ অভিযান সেই ছবি, বিবাহ ডায়েরি, সরি তোমার বিবাহ ডায়েরিজ, তোমার এবং সোহিনীর দেখবে ক্লিপগুলো না ইদানিং প্রচুর ভাইরাল হয়েছে। আমার মনে আছে আমি তখন বোধহয় কলেজে পড়ি, আমরা বন্ধুরা মিলে নন্দনে ছবিটা দেখেছিলাম এবং ছবিটা সেই সময় সাকসেসফুল হয়েছিল। এখন তো ছবিটা ক্লাসিক ছবি ধরা হয়, ছবিটা বিভৎস, মানে এরকমভাবে একটা ট্রেন্ড সেট করেছে, একটা বার সেট করেছে যে অডিয়েন্সের মধ্যে প্রেম করছো, তোমাকে দেখতেই হবে বিবাহ ডায়েরিজ। এবার আবার সোহিনীর সাথে কাজ করা, তো এই যে তোমাদের একটা কেমিস্ট্রি, সেটা এরকমভাবে দর্শকের মনে মানে ভালো লেগে গেছে, এটা কি আলাদা করে তোমার ক্ষেত্রে কিছু ওয়ার্ক করে যে না ওরকম টেম্পোটা আমাকে মেনটেন করতে হবে, ওরকম কিছু রাখতে হবে? না টেম্পো সব এক একটা ছবি আলাদা করে তৈরি করে, তার নিজস্ব টেম্পো থাকে ছবির, সেই টেম্পোতের মধ্যে পৌঁছতে হয়, মানে একটা টেম্পো মানে রিপিট করলে হবে না। তো আমার যেমন এই ছবিটা, এই বিবাহ ডায়েরিজের ক্ষেত্রে সেটা যেমন আমার মনে আছে, যখন আমি ছবিটা করব, ডায়লগগুলো লোকের খুব পছন্দ হয় এখানে। এবারে শুরুতে আমার মনে হয়েছিল যে ভীষণ মানে পাঞ্চ লাইন টাইপের ডায়লগ, এটাকে কী করে লঞ্চ করাবো আর কি, ডায়লগগুলোকে ফাইনালি ফেলবো কীভাবে, তো ওই চিন্তা থেকে কিন্তু ফাইনালি তৈরি হয়েছিল পুরো ব্যাপারটা। তারপর কথাবার্তার ওই ধরনটা, তারপর পাঠ করতে করতে একটা চরিত্র তৈরি হয়। আমার আর সোহিনীর প্রচুর দৃশ্য আছে যেখানে কিনা মানে খুবই ইম্প্রোভাইজ সব সিন, মানে একটুখানি হচ্ছে, তারপর নিজেদের মতন করেই ঝগড়া হয়েছে, নিজেদের মতন করেই হয়েছে। সেইটা সব ছবিতে করলে যে খুব লাভ হয় তাও নয়, মানে অনেক ছবিতেই তুমি স্ট্রাকচার চাই, মানে অভিনেতারকে আসলে ওই পুরো ছেড়ে দিলে আমার মনে হয় যে গুলিয়ে যাওয়ার চান্সই বেশি হয়, মানে কোথাও একটা তাকে বেঁধেও রাখতে হয়, মানে একটা সুতো চাই। আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে কয়েকদিন আগে একটা ওয়ার্কশপ হচ্ছিল, আমি সেখানে দেখছিলাম, তো সেখানে বিবাহ অভিযানের ওই যে চা খাওয়ার সিনটা, প্রথমবার দেখা করতে আসবে, তুমি না এই ড্রেসটা পরবে না, এটা ওটা রিক্রিয়েট করেছে ওরা, ঠিক আছে, এবং ওরা খুবই ভালো করেছে দুজনে, এবং তারপরে জাজেসের যা ওপিনিয়ন ছিল আলাদা ছিল, বাট আমার খুব ভালো লেগেছিল। আর আমার বিবাহ ডায়েরিজের যেটা মানে বেস্ট পার্ট লাগে সেটা হচ্ছে ইলিশ মাছ খাওয়ার যে সিনটা। আমি তো রোজ ইলিশ মাছ খাই, তো ওগুলো কি স্ক্রিপ্টে ছিল না, ওগুলো তোমার ইমপ্রোভাইজ? না ওগুলো সব স্ক্রিপ্টে ছিল, কিছু মানে অধিকাংশই স্ক্রিপ্টে ছিল, মানে সিকোয়েন্সগুলো তো ওটা তো ইলিশ মাছেরই সিকোয়েন্স, হ্যাঁ, মানে ওটা তো ছিল কিছু ডায়লগ কখনো মানে এক্সট্রা বলেছি আর কি। সিন গোটা সিন তো তৈরি করিনি, কোনো সিনের পার্টিকুলার ডায়লগ বা ওই লাস্টে যে ঝগড়াটা আছে সেটা অনেকটাই মানে ফাইনালি ইমপ্রোভাইজ, কেননা ওটা একবারে শর্ট নিয়েছে, লম্বা টানা ঝগড়া। তবে হ্যাঁ, সিকোয়েন্সগুলোর মধ্যে তো একটা ফ্লুইডিটি ছিল আর কি, ফলে ওটা করতে তো মজা ছিল। হ্যাঁ, আচ্ছা প্রতিদিন আমার তোমার সেই জিজ্ঞাসা, সেটা হচ্ছে রান্নাবাটির ক্ষেত্রে প্রমোতে একটা সংলাপ আছে যেখানে হচ্ছে যে ক্যারেক্টারটা ঋত্বিক দা, তাকে বলা হচ্ছে যে তাকে একটা মাছের ঝোল বানাতে হবে, এবং এই মাছের ঝোলের থ্রু সে হচ্ছে তার মেয়ের সাথে কানেকশন গড়বে, যে মেয়ের সাথে মায়ের যে কানেকশন ছিল সেটা বাবার সাথে নেই। এবার জেনারেলি এটা হয় বাবার সাথে মেয়েদের কানেকশন হয়, তো এটা মানে এটা তুমি কেন করলে যে বাবার সাথে মেয়ের কানেকশন? এক আর দুই হচ্ছে রান্নাবাটি যে খেলা, আমার যেটা মনে হলো এটা শুনে, সেটা হচ্ছে এখনকার যারা বাবা মা বেশিরভাগই সন্তানদের খুব একটা বেশি সময় দিতে পারে না, এবং একটা লম্বা সময় পেরিয়ে যায়, তারপরে তারা রিয়েলাইজ করে যে আমরা সময় দিইনি। এবার এই রান্নাবাটি খেলার থ্রু কি ওই প্যারেন্টিংটা দেখাতে চাইছো বা ওই সময়টা দিতে চাইছো? এটা আমার তোমার কাছে জিজ্ঞাসা। আমি সাউথ পয়েন্টের ছেলে, ঠিক আছে, আমার সব স্কুলের বন্ধুরা যার সাথে আমি এখনো খুব ক্লোজ, বেশিরভাগ আইটির কাজ করে, ঠিক আছে, একজন রিয়াদ, একজন নিউ ইয়র্ক, সব ডিফারেন্ট জায়গায় চলে যায়, তাদের ছেলে মেয়ে সব কলকাতায় বড় হচ্ছে। একটাই টপিক আমরা যখনই মিট করি, তারা দুর্গাপুজোয় এসছে বা যখনই, যে মেয়ে বড় হচ্ছে, আমার দেখা হচ্ছে না। মানে যখন আমি ফাইনালি রিটায়ার করে বা কলকাতায় ফেরত আসবো, সে হয়তো 17, 18, 19, 20 হয়ে গেছে। এইখান থেকে আমার রান্নাবাটির একটা ইনিশিয়াল আইডিয়া এসেছিল যে এরকম একটা বাবা যে মেয়ের বড় হওয়াটা মিস করে গেছে, হ্যাঁ, আইটির এদিকে ওদিকে ট্রান্সফার করতে করতে বউ মারা গেল যখন, এবার এই মেয়েকে আমাকে মানুষ করতে হবে। এইখানে গল্প শুরু, যে দুটো স্ট্রেঞ্জার লিভিং ইন দ্য সেম হাউস,
এদিকে রিলেশনশিপে বাবা আর মেয়ে, এইখানে গল্প শুরু। এইবার সে কি করবে মেয়ের কাছে পৌঁছানোর জন্য অনেক রকম জায়গা থেকে ঘুরতে 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 সে বুঝতে পারে যে রান্না মাইট বি দ্য ব্রিজ। ঠিক আছে, এবার সেইখান থেকে সোহিনীর এন্ট্রি, সেখান থেকে ও রান্না করার চেষ্টা। এবার কি হয়, এটা তো মানে অনেকটা বলে দিলাম, এবার কি হয় সেটা গিয়ে 7ই নভেম্বর রান্নাবাটি দেখতে হবে। বাট এটা মাছের ঝোলের যেরকম একটা ঝোল টানা আছে টিজারে যেটা ছিল, ট্রেলারে আবার তুমি পাবে না, কিন্তু মাছের ঝোলের থেকে একটু লাইট, একটু কমেডির ইয়েটা বেশি, ইমোশন আছে, ড্রামা আছে, কিন্তু বিকজ ইট ইনভলভস আ 13-year-old একটু ফান, ইটস আ ফান ফিল্ম। তাই জন্য আমি ট্রেলারে একটা লাইনে দিয়েছি, কাম সেলিব্রেট লাইফ। এটা কোথাও একটা সেলিব্রেশন অফ লাইফ, যে সুখ দুঃখ হাসি ঠাট্টা, তার মধ্যে থেকে আমাদের যে রিলেশনশিপগুলো কোথাও কোনো কারণে মানুষ দূরে চলে যাচ্ছে নিজেদের কাছের লোকেদের থেকে, সেইটাকে আবার টেনে আনার খাবার অ্যাজ আ টুল টু ব্রিং পিপল টুগেদার। থ্যাংক ইউ প্রতিমদা, থ্যাংক ইউ ঋত্বিক দা। অডিয়েন্সকে একটু বলো। 7th নভেম্বর আমাদের ছবি আসছে রান্নাবাটি, আপনারা অবশ্যই আসবেন, আপনারা দেখবেন এবং সবাই মিলে আসবেন, বাড়ির সবাই মিলে ছবিটা দেখবেন, একদম কথা দিচ্ছি দারুণ লাগবে। প্রতিমদা কি বলবো, রান্না ভালো হয়েছে, আমরা সবাই মিলে জমিয়ে রান্না করেছি। আসুন, এনজয় করুন, নিজের মেয়েকে নিয়ে আসুন বা নিজের ছেলেকে নিয়ে আসুন, নিজের বাবাকে নিয়ে আসুন বা নিজের মাকে নিয়ে আসুন, ফুল ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি। আমার আগের ছবি চালচিত্র ছিল, সেটা মারদাঙ্গা রক্তারক্তি, কিন্তু এইটা সেই মাছের ঝোলের টেস্ট। রান্নাবাটি 7ই নভেম্বর আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে।